প্রাণীদের সাংগঠনিক স্তর সম্পর্কে আমরা এখন জানব। আমি তোমাদেরকে গত ক্লাসে জীবনের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে পৃথিবীতে সর্বপ্রথম সরল এককোষী প্রাণীর উদ্ভব ঘটে। পরবর্তীতে এই সরল এককোষী জীব তার দেহের বিবর্তনের মাধ্যমে জটিল সংগঠন বিশিষ্ট উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট ক্রম জটিলতার প্রতিটি স্তরকে সাংগঠনিক স্তর বলে থাকে। এই সাংগঠনিক স্তরের একদম সরলতম পর্যায়ে রয়েছে প্রোটোপ্লাজমীয় স্তর। সরলতম স্তরটি হচ্ছে প্রোটোপ্লাজমীয় স্তর। এখানে এককোষী আণুবীক্ষণিক জীবসমূহ এই স্তরের অন্তর্ভুক্ত। যেমন অ্যামিবা, এর মধ্যে প্রোটোপ্লাজমীয় স্তর দেখা যায়। অ্যামিবা হচ্ছে একটি এককোষী প্রাণী। এদের একটি মাত্র প্রোটোপ্লাজমের দ্বারাই তারা তাদের সকল জৈবনিক কার্যকলাপ সম্পাদন করে থাকে। এদের দেহে কোনো কলা নেই, কিছু নেই। এরা শুধু একটি মাত্র কোষের মাধ্যমেই সকল কার্যক্রম সম্পাদন করে। পরবর্তী স্তরটি হচ্ছে কোষীয় স্তর। সরলতম বহুকোষী তবে কলাতন্ত্র নেই এমন প্রাণীসমূহ এই কোষীয় স্তরের অন্তর্গত। যেমন এখানে একটি স্কাইফার ছবি আছে, যেটি পরিফেরা পর্বের প্রাণী। এরা বহুকোষী, কিন্তু এদের দেহে সুস্পষ্ট কোনো কলা গঠিত হয় না। এদের কোষগুলোর মধ্যে শ্রম বিভাজন দেখা যায়, অর্থাৎ এদের কিছু কোষ খাদ্য গ্রহণ বা পরিপাকের জন্য নিয়োজিত থাকে, কিছু কোষ প্রজনন কাজে নিয়োজিত থাকে, কিছু কোষ আত্মরক্ষার কাজে নিয়োজিত থাকে। পরবর্তী যারা একটু কোষীয় স্তরের চেয়ে উন্নত, এরা হলো কলা স্তরের প্রাণী। দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীরা এই স্তরের অন্তর্ভুক্ত। যেমন এখানে হাইড্রার ছবি আমি দিলাম। এই হাইড্রা মূলত নিডারিয়া পর্বের প্রাণীরা কলা স্তরের প্রাণী। এদের দেহে কলা দেখা যায় বা টিস্যু গঠিত হয়, কিন্তু কোনো সুস্পষ্ট অঙ্গ এদের দেখা যায় না। এরপরে প্রথম ত্রিস্তরী প্রাণী যারা, মানে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা অঙ্গ স্তর লেভেলের প্রাণী। এদের দেহে কলা সুগঠিত হয়ে অঙ্গ গঠিত হয়, কিন্তু বিভিন্ন অঙ্গ একসাথে কোনো অঙ্গতন্ত্র গঠন করে না। সর্বশেষ যে স্তরটি আছে সেটি হচ্ছে অঙ্গতন্ত্র স্তর। সকল ত্রিস্তরীয় প্রাণী যাদের সুনির্দিষ্ট তন্ত্র বিদ্যমান, তারাই মূলত অঙ্গতন্ত্র স্তরের প্রাণী। প্লাটিহেলমিনথেস পর্বের পরে যে সকল পর্ব রয়েছে, সে সকল পর্বের সদস্যরা সবাই অঙ্গতন্ত্র স্তরের মধ্যে পড়ে। এ সকল অঙ্গতন্ত্রগুলোকে নিয়ে মূলত জীব গঠিত হয়ে থাকে। আমি এখানে মানবদেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের ছবি দিয়েছি, তোমরা একটু নামগুলো জেনে রাখো। যেমন ইন্টিগুমেন্টারি সিস্টেম বা ত্বকতন্ত্র, যে ত্বক আমাদের সারা দেহকে ঢেকে রাখে। মাস্কুলার সিস্টেম বা পেশিতন্ত্র, স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, যার বাংলা হচ্ছে পরিপাকতন্ত্র, এই তন্ত্রের মাধ্যমে খাদ্য পরিপাক হয়। ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্র, মূত্র তৈরি হয়। রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার মাধ্যমে জনন কোষ তৈরি হয় বা প্রজননে অংশগ্রহণ করে। এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, লিমফেটিক সিস্টেম বা লসিকাতন্ত্র, যেটি ইমিউনে বা আমাদের প্রতিরক্ষার কাজ করে থাকে। আমরা এখন জানব প্রজাতি কি। আমরা যদি আমাদের চারিপাশে তাকাই, তাহলে অনেক দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন নানা বৈচিত্র্যের প্রাণী দেখতে পাই। তো এই সকল প্রাণী সম্পর্কে জানতে হলে বর্তমানে প্রায় 15 লক্ষর উপরে প্রজাতির প্রাণী রয়েছে, বা আরও জীবের সংখ্যা আরও অনেক বেশি। এ সমস্ত জীব সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এদেরকে সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধকরণ করতে হবে। শ্রেণীবদ্ধকরণের একটি অন্যতম উপায় হচ্ছে এদের দৈহিক বৈশিষ্ট্য দেখা। দৈহিক বৈশিষ্ট্যের মিলের উপর ভিত্তি করে মূলত এদেরকে বিভিন্ন গ্রুপে বা দলে ভাগ করা হয়। যেমন যারা ইউক্যারিওট, মানে যাদের প্রকৃত কোষ রয়েছে, তাদেরকে ইউক্যারিওটা বলা হয়।
ইউক্যারিওটদের মধ্যে যারা অ্যানিম্যাল তাদেরকে অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে রাখা হয়। অ্যানিমেলিয়া কিংডম আবার কতগুলো ফাইলামে বিভক্ত হয়, ফাইলাম আবার কতগুলো ক্লাসে বিভক্ত হয়, ক্লাস অর্ডারে বিভক্ত হয়, ফ্যামিলি অর্ডার আবার কতগুলো ফ্যামিলিতে বিভক্ত হয়, ফ্যামিলি আবার জেনাস, এবং সর্বশেষ যে জীবগোষ্ঠী পাওয়া যায় সেটি হচ্ছে স্পিসিস বা প্রজাতি। স্পিসিস বা এই যে গ্রুপটি বা জীবগোষ্ঠী, এখানে যে সদস্যরা আছে এদের অঙ্গসংস্থানিক মিল সবচেয়ে বেশি দেখা যায়। তাই আমরা প্রজাতি সংজ্ঞায় বলতে পারি সর্বাধিক অঙ্গসংস্থানিক মিল সম্পন্ন জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে জনন ক্রিয়া সম্পাদনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। আমরা এখানে কয়েকটি বিষয় তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যে স্পিসিস আসলে কোনো একক কোনো প্রাণী নয়, এটা একটি জীব গোষ্ঠী। স্পিসিসে অনেক যে সদস্যরা অন্তর্ভুক্ত থাকে এদের মধ্যে সর্বাধিক অঙ্গসংস্থানিক মিল দেখা যায়। তাহলে সর্বাধিক অঙ্গসংস্থানিক মিল সম্পন্ন জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে, তার মানে এই স্পিসিসের সদস্যরা নিজেদের মধ্যে জনন ক্রিয়া সম্পাদন করে এবং সম্পাদনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হয়। প্রজাতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রজাতির সদস্যদের উৎপত্তি অভিন্ন, তার মানে এরা একটা কমন অ্যানসেস্টর থেকে উৎপত্তি লাভ করে। এরা প্রজননিক সম্প্রদায়, তার মানে প্রজাতির সদস্যরা নিজেদের মধ্যে প্রজনন বা যৌন মিলনের মাধ্যমে একটি প্রজননিক সম্প্রদায় গড়ে তোলে। এরা হচ্ছে ক্ষুদ্রতম জীবগোষ্ঠী। আমি লাস্ট স্লাইডে তোমাদেরকে যেটি দেখিয়েছি সেটি একই কথা এখানে, যে স্পিসিস হচ্ছে এই যে দলে ভাগ করা হলো, এদের সর্বশেষ স্তরে আছে স্পিসিস, এবং স্পিসিস হচ্ছে একদম ক্ষুদ্রতম জীবগোষ্ঠী, অর্থাৎ স্পিসিস এই জীবগোষ্ঠীর সদস্য সংখ্যা উপরের যে কোনো গ্রুপ থেকে কম, সেজন্য এটাকে বলা হয় ক্ষুদ্রতম জীবগোষ্ঠী। এটি একটি বাস্তুগত একক, তার মানে এই প্রজাতির সকল সদস্য একই পরিবেশে বসবাস করে এবং এরা একই পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে এবং সেই পরিবেশে একই রকমভাবে অভিযোজিত হয়। এরা মূলত একটি বাস্তুগত একক। প্রজাতি একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে একটি জেনেটিক একক। প্রজাতির সকল সদস্য, যদিও এদের দৈহিক মিল রয়েছে, এদের ক্রোমোজোম সংখ্যা সমান। যেমন তোমরা হোমোসেপিয়েন্সের কথা চিন্তা করো, পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেই হোমোসেপিয়েন্স, প্রত্যেকের দেহে 46 ক্রোমোজোম রয়েছে এবং প্রত্যেকেরই জিন সংখ্যা সমান। তবে এদের মধ্যে জিনের ভেরিয়েশন থাকতে পারে এবং জিনগত বৈচিত্র্যের কারণেই দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষের চেহারার সাথে মিলে না। তার মানে এই সদস্যরা সকল জিন মিলে একটি জিন ভান্ডার তৈরি করে। প্রজাতির সকল সদস্যের সকল জিন একত্রে হলে সেটা একটি জিন ভান্ডারে পরিণত হবে এবং প্রত্যেকটি সদস্য সেই জিন ভান্ডার থেকে শুধু সামান্য কিছু জিনের অধিকারী। তাহলে সব জিন মিলে এই প্রজাতি একটি জেনেটিক একক এবং যৌন প্রজননের মাধ্যমে এরা এই জিন ভান্ডার থেকে এই জিনের আদান প্রদান করে উর্বর সন্তান উৎপাদন করে মাত্র। তাহলে প্রজাতি হচ্ছে জেনেটিক একক। প্রজাতির প্রকারভেদ রয়েছে। সিবলিং প্রজাতি, আমরা পরিবেশে কিছু প্রজাতি দেখতে পাই, প্রাণী গোষ্ঠী দেখতে পাই যাদের অঙ্গসংস্থানিক প্রচুর মিল রয়েছে, কোনো পার্থক্য নেই বললেই চলে, কিন্তু তারা নিজেদের মধ্যে প্রজনন সম্পন্ন করে না, ফলে এরা আসলে সেপারেট স্পিসিস। এই ধরনের স্পিসিসকে বলা হয় সিবলিং প্রজাতি, যাদের অঙ্গসংস্থানিক পার্থক্য খুবই নগণ্য কিন্তু তারা প্রজননিক দিক থেকে পৃথক। যেমন এই যে স্ট্রুনেলা নেগলেক্টা, স্ট্রুনেলা ম্যাগনা নামক দুটি প্রজাতির দুটি পাখি দেখতে একই রকম, কিন্তু তারা নিজেদের মধ্যে প্রজনন সম্পাদন করে না। সিমপেট্রিক প্রজাতি, অ্যালোপেট্রিক প্রজাতি। এখানে সিম শব্দের অর্থ সেম,
প্যাট্রিক শব্দের অর্থ প্লেস, অর্থাৎ যখন একই ভৌগোলিক অঞ্চলের অবস্থিত দুটি প্রজাতি যারা নিজেদের মধ্যে প্রজনন করে না, কিন্তু এদের মধ্যে কিছুটা অঙ্গসংস্থানিক মিল রয়েছে, তাদেরকে বলা হয় সিম্পেট্রিক প্রজাতি। এ সাবসেট অফ এ পপুলেশন ফর্মস এ নিউ স্পিসিস উইদাউট জিওগ্রাফিক সেপারেশন, অর্থাৎ এখানে কোনো ভৌগোলিক সীমারেখা দ্বারা এরা পৃথক নয়। এই প্রজাতি একই ভৌগোলিক এলাকায় থেকে যখন তারা প্রজননের দিক থেকে পৃথক হয় তখন এদেরকে বলা হয় সিম্পেট্রিক। আর অ্যালোপেট্রিক হচ্ছে, অ্যালো মিন্স আদার, প্যাট্রিক মিন্স প্লেস। ভিন্ন ভৌগোলিক অঞ্চল এবং ভিন্ন দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতিগুলোকে অ্যালোপেট্রিক প্রজাতি বলে থাকে। যেমন উট এবং শিম্পাঞ্জি, এরা হচ্ছে অ্যালোপেট্রিক প্রজাতি। মহাদেশীয় প্রজাতি বা কন্টিনেন্টাল স্পিসিস, যখন কোনো প্রজাতি বৃহৎ ভৌগোলিক এলাকা দখল করে অবস্থান করে তাদেরকে মহাদেশীয় প্রজাতি বলা হয়। যেমন দ্বীপবাসী প্রজাতি বা ইনসুলার স্পিসিস, দ্বীপে বসবাসকারী প্রজাতিকে বলা হয় দ্বীপবাসী প্রজাতি। সর্বব্যাপী বা কসমোপলিটন প্রজাতি, যে সকল প্রজাতি সব জায়গায় দেখা যায় পৃথিবীর, তাদেরকে বলা হয় সর্বব্যাপী। যেমন মানুষই মূলত সর্বব্যাপী প্রজাতি, মানুষ পৃথিবীর সব জায়গায় মানুষ দেখা যায়। মনোটাইপিক প্রজাতি হচ্ছে যে সকল প্রজাতির কোনো উপপ্রজাতি নেই। পলিটাইপিক প্রজাতি হচ্ছে যখন কোনো প্রজাতি একাধিক উপপ্রজাতি থাকে তাকে বলা হয় পলিটাইপিক প্রজাতি। প্রজাতির এই প্রকারভেদগুলো তোমরা পড়ে রাখবে। উপপ্রজাতি কাকে বলে? একই প্রজাতির অন্তর্ভুক্ত যে জনগোষ্ঠী ওই প্রজাতির অন্য অঞ্চলের সদস্যদের সাথে অঙ্গসংস্থানিক ও ভৌগোলিকভাবে পৃথক কিন্তু প্রজননিক দিক থেকে অভিন্ন, তাকে উপপ্রজাতি বলে। তার মানে প্রজাতি থেকে কোনো একটি কারণে, খাদ্যের অভাবে বা প্রজননের প্রয়োজনে যখন বাসস্থানের অভাব হয় তখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করে, কিন্তু তখন তাদেরকে উপপ্রজাতি বলে। কিন্তু এরা নিজেদের মধ্যে, যদি একই প্রজাতির একাধিক উপপ্রজাতি থেকে থাকে, তারা নিজেদের মধ্যে প্রজনন সম্পন্ন করে। একই প্রজাতির অন্তর্ভুক্ত যে জনগোষ্ঠী ওই প্রজাতির অন্য অঞ্চলের সদস্যদের অঙ্গসংস্থানিক ভৌগোলিকভাবে পৃথক, তাদের কিছু অঙ্গসংস্থানিক পার্থক্য থাকে কিন্তু এরা প্রজননিক দিক থেকে অভিন্ন, অর্থাৎ এরা প্রজনন সম্পন্ন করে, তাকে উপপ্রজাতি বলে। যেমন এখানে টাইগারের অনেকগুলি উপপ্রজাতি রয়েছে, এরা সবাই প্যান্থেরা টাইগ্রিস, কিন্তু এদের উপপ্রজাতি ভিন্ন। যেমন এটি হচ্ছে সাউথ চায়নার টাইগার, এটা হলো সুমাত্রান টাইগার, এটা হলো সাইবেরিয়ান টাইগার। এদের মধ্যে কিছু অঙ্গসংস্থানিক, যেমন এদের মাথার খুলি বা এদের দেহের দৈর্ঘ্য ইত্যাদি বিভিন্ন জায়গায় এরা অঙ্গসংস্থানিকভাবে কিছুটা ভিন্ন হলেও এবং এরা ভৌগোলিকভাবে পৃথক, কিন্তু এরা নিজেদের মধ্যে প্রজনন সম্পন্ন করে। জন হচ্ছে একই প্রজাতির পৃথক বা স্বতন্ত্র সদস্যকে জন বলে। ফনা কাকে বলে? ফনা আমরা জানি কোনো ভৌগোলিক অঞ্চলে বা প্রত্নতাত্ত্বিক যে কোনো সময়ে প্রাপ্ত সকল প্রাণীকে ফনা বলে। ফনা মূলত প্রাণীকুল। স্থলজ ফনা হলো যখন স্থলে যে সকল প্রাণী পাওয়া যায় তাদেরকে স্থলজ ফনা। পেলাজিক হচ্ছে সমুদ্রের উপরিভাগে বা পানির উপরিভাগের ফোনাকে বলা হয় পেলাজিক। আঞ্চলিক ফোনা, ইনসুলার হচ্ছে দ্বীপবাসী ফোনা। এভিয়ান ফোনা আমরা এটা ক্লাসিফিকেশন অনুসারে এভাবে ফোনার নামকরণ করা হতে পারে। যারা পাখি তাদেরকে বলা হয় এভিয়ান ফোনা। রেপটাইলিয়ান ফোনা, রেপটাইলসদেরকে রেপটাইলিয়ান ফোনা এইভাবে বলা হয়। বায়োটা কি? কোনো ভৌগোলিক অঞ্চলের সকল প্রাণীকুল এবং উদ্ভিদকুলকে একত্রে বায়োটা বলে, মানে সকল ফোনা এবং ফ্লোরাকে একত্রে বায়োটা বলা হয়। তো বায়োটার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ উভয়ই আছে, তবে ফোনা হলো শুধু প্রাণী, ফ্লোরা হচ্ছে শুধু উদ্ভিদ। যেমন স্থলজ বায়োটা, জলজ বায়োটা, সামুদ্রিক বায়োটা, এদের হ্যাবিটেট অনুসারে এই বায়োটার নাম করা হয়। জীবমণ্ডল, পৃথিবীর স্থলমণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের জীবের বাসযোগ্য এলাকাকে জীবমণ্ডল বলে। মানে জলে স্থলে অন্তরিক্ষে যত জীব রয়েছে, জীবের আবাসস্থল রয়েছে, এই বাসযোগ্য এলাকাকে বলা হয় জীবমণ্ডল।
সমুদ্র পৃষ্ঠের 200 মিটার গভীরতা থেকে ভূপৃষ্ঠের 6000 মিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তার লাভ করে। একে ইকোস্ফিয়ারও বলা হয়, জীবমণ্ডলকে ইকোস্ফিয়ারও বলা হয়। আমরা এখন ইকোসিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রাণীবিদ্যার বা জীববিজ্ঞানের জন্য, সেটি সম্পর্কে জানব। বাস্তুতন্ত্র কি? কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে যে সচল তন্ত্র সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বাস্তুতন্ত্র। খেয়াল করো, একটা নির্দিষ্ট অঞ্চল, এখানে একটি পুকুর ধরি, এটি একটি নির্দিষ্ট অঞ্চল, এখানে জীব এবং অজীব উপাদানের মধ্যে, তো এইখানে দেখো তোমরা কি কি জীব উপাদান রয়েছে। এখানে কি কি জীব উপাদান রয়েছে? এখানে দেখো গাছ নদীর পাড়ে, এগুলো হচ্ছে উৎপাদক জীব উপাদান। গাছ রয়েছে, এখানে ছোট ছোট জুওপ্ল্যাঙ্কটন রয়েছে, মাছ রয়েছে, তারপরে বিয়োজক রয়েছে, হ্যাঁ, এখানে হাঁস আছে, এগুলো হচ্ছে জীব উপাদান। আর অজীব উপাদান কি? সূর্যের আলো, পানি, মাটি এবং পানির সাথে মিশ্রিত বিভিন্ন ধরনের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি আয়নগুলো হচ্ছে অজীব উপাদান। তাহলে জীব এবং অজীব উপাদানের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে যে সচল তন্ত্র সৃষ্টি, এরা পারস্পরিক কি বিনিময় হয়? এখানে সূর্যের আলো থেকে শক্তি আসছে, উদ্ভিদ কি করছে? সেই শক্তিটাকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যে পরিণত করে সেটাকে সংবন্ধন করছে। এই উদ্ভিদকে কে খাচ্ছে? জুওপ্ল্যাঙ্কটন। জুওপ্ল্যাঙ্কটন আবার কে খাচ্ছে? মাছ। এভাবে মাছ আবার যখন মারা যায় তখন এই বিয়োজক বা ব্যাকটেরিয়া, অণুজীব, এরা একে পচিয়ে আবার জৈব যৌগকে অজৈব যৌগে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এভাবে চক্রাকারে সম্পন্ন হচ্ছে। তার মানে জীব এবং অজীব উপাদানগুলো কি করে? নিজেদের মধ্যে বিনিময় ঘটায় এবং বিনিময়ের মাধ্যমে একটি সচল তন্ত্র সৃষ্টি হয়। মূলত এটাকেই বলা হয় বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি? বাস্তুতন্ত্র একটি বাস্তু সংস্থানের একক। তার মানে ইকোলজির একটি একক হচ্ছে বাস্তুতন্ত্র। তোমাদেরকে আমি সেখানে একটি পুকুরের বাস্তুতন্ত্র দেখিয়েছি। আমাদের পরিবেশে এরকম অনেক বাস্তুতন্ত্র রয়েছে, সকল বাস্তুতন্ত্র মিলে মূলত বাস্তু সংস্থান গড়ে ওঠে। তাহলে বাস্তুতন্ত্র হচ্ছে একটি বাস্তু সংস্থানের একক। এখানে কি থাকবে? জীব ও অজীব উপাদান থাকবে। একটু আগে দেখিয়েছি আমি জীব উপাদান এবং অজীব উপাদান, এদের মধ্যে পুষ্টিচক্র ও শক্তি প্রবাহ চলতে থাকে। অর্থাৎ যখন এনার্জি গাছ সংবন্ধন করে, সূর্য থেকে আসা এনার্জি, তাই সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ সেই শক্তিকে সংবন্ধন করে, তারপরে ক্রমান্বয়ে এটি বিভিন্ন স্তরের খাদকের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরে বিয়োজক দ্বারা সেই শক্তি আবার পরিবেশে ফিরে আসে। প্রতি স্তরে শক্তি প্রবাহের সময় কিছু শক্তির অপচয় হয়। তার মানে এই শক্তি যখন উৎপাদক, খাদক, বিয়োজকের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন কিছু শক্তি, এই যে হিট লস এর মাধ্যমে, কারণ এ সমস্ত জীব তাদের চলন এবং চলাচলের জন্য বা খাদ্যগ্রহণ বা ফিজিওলজিক্যাল প্রসেসের জন্য, বেঁচে থাকার জন্য সেই শক্তি ইউজ করে এবং কিছু শক্তি হিটের মাধ্যমে অপচয় হয়। পরিবেশ ও শক্তির স্থিতি সীমিত থাকে। তার মানে কি হয়? অফুরন্ত শক্তি এই পরিবেশে থাকে না, এই পরিবেশ ও শক্তির স্থিতি সীমিত থাকে। তাহলে বাস্তুতন্ত্রের উপাদান অলরেডি আমরা জেনে ফেলেছি যে বাস্তুতন্ত্রে অজীব উপাদান থাকে, সজীব উপাদান থাকে। অজীব মানে যাদের জীবন নেই, এই উপাদানগুলো আবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অজৈব আর একটা হলো জৈব। অজৈব উপাদান কি? সেটা বললাম যে সূর্যের আলো, পানি, মাটি, তারপরে হলো এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদান হচ্ছে শর্করা, যেগুলো পানিতে মিশে থাকে, আমিষ, চর্বি ইত্যাদি যদি পানিতে মিশে থাকা, এগুলো হচ্ছে জৈব উপাদান। সজীব উপাদান কি? সজীব উপাদান হচ্ছে উৎপাদক, যে উদ্ভিদ যারা সূর্য থেকে আসা শক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তারা হলো খাদ্য উৎপাদক। এবং এই খাদ্য উৎপাদক উদ্ভিদ এই খাদ্য উৎপাদন করে, নিজের কাজে ব্যবহার এবং বাকিটা তারা জমা রাখে, যে জমা অংশটি খাদকরা খেয়ে থাকে। প্রাথমিক খাদক হচ্ছে উৎপাদককে যে খায়, সে হচ্ছে প্রাথমিক খাদক।
গৌণ খাদক হলো আবার প্রাথমিক খাদককে খায়, টারশিয়ারি খাদক আবার গৌণ খাদককে খায়। সর্বশেষ যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে বিয়োজক। এই বিয়োজক সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা তলবাসী আণুবীক্ষণিক জীব, যারা মূলত এই খাদককে কি করে, পচিয়ে জৈব বস্তুকে অজৈব বস্তুতে পরিণত করে এবং পরিবেশে ফিরিয়ে দেয়। বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস রয়েছে। বাস্তুতন্ত্র দু ধরনের হতে পারে, প্রাকৃতিক এবং কৃত্রিম। কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে মানুষের তৈরি শস্য ক্ষেত। স্থলজ প্রাকৃতিক বাস্তুতন্ত্র আবার স্থলজ এবং জলজ এই দুটি ভাগে ভাগ করা যায়। স্থলজ বাস্তুতন্ত্র হলো বনভূমি, তৃণভূমি, মরুভূমি। জলজ বাস্তুতন্ত্র সামুদ্রিক এবং স্বাদুপানির, এই দুটি ভাগে বিভক্ত করা যায়। সাগর, মহাসাগর এবং উপসাগর হচ্ছে সামুদ্রিক জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। স্বাদুপানির উদাহরণ, স্বাদুপানি বাস্তুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লোটিক এবং লেন্টিক। লোটিক হচ্ছে নদী এবং ঝর্ণা, আর লেন্টিক হচ্ছে স্থির পানি, যে পুকুর বা হ্রদ। আর লোটিক হচ্ছে প্রবাহমান পানির যেই বাস্তুতন্ত্র, যেমন নদী বা ঝর্ণা। আমরা এখন জীববৈচিত্র্য সম্পর্কে পড়ব। পৃথিবীর স্থলমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে বসবাসকারী সকল জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যকেই কি বলা হয়, জীববৈচিত্র্য। এই পৃথিবীতে হাজার হাজার জীব রয়েছে। এই জীবগুলোকে একত্রে জীববৈচিত্র্য বলেন। তার মানে জীবের মধ্যে যে বৈচিত্র্য তাকেই আমরা জীববৈচিত্র্য বলে থাকি। জীববৈচিত্র্যের তিনটি স্তর রয়েছে। তিনটি স্তরে জীববৈচিত্র্য দেখা যায়। এটি হচ্ছে কি, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি? মূলত জিনের বৈচিত্র্যের কারণেই জীববৈচিত্র্যের উদ্ভব হয়। কেননা এই জিনগত বৈচিত্র্য একদম একই প্রজাতির সদস্যদের মধ্যে এই জিনগত বৈচিত্র্য রয়েছে। যেমন আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে হোমোসেপিয়েন্স মানুষ, কিন্তু এই মানুষ সকলেই হোমোসেপিয়েন্স হলেও এদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকলেও একজন মানুষ আরেকজন মানুষের মতো দেখতে হয় না। কেননা তাদের মধ্যে কি রয়েছে, জিনগত বৈচিত্র্য রয়েছে। এই জিনগত একই প্রজাতির মধ্যে এই জিনগত বৈচিত্র্যকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর যখন ভিন্ন দুটি প্রজাতির মধ্যে যে জিনগত বৈচিত্র্য থাকে তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর এই জিনের বৈচিত্র্যের কারণেই আসলে প্রজাতির উৎপত্তি হয়ে থাকে। একটি প্রজাতি থেকে আরেকটা প্রজাতির মধ্যে অত্যাবশ্যকভাবেই জিনগত বৈচিত্র্য রয়েছে। এর ফলে মূলত প্রজাতিরগত বৈচিত্র্য দেখা যায়। তো এই পৃথিবীতে যে যত রকম প্রজাতির জীব রয়েছে এরা প্রত্যেকেই একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতি ভিন্ন এবং এদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। বাস্তুগত বৈচিত্র্য, তার মানে বাস্তু সংস্থানেও এদের বৈচিত্র্য দেখা যায়। এক একটি প্রজাতি এক একটি বাস্তুতন্ত্রে অভিযোজিত, সেজন্য এদের পরিবেশ প্রজাতির ভিন্নতার সাথে সাথে এদের পরিবেশগত ভিন্নতাও দেখা যায় এবং ভিন্ন পরিবেশে তারা তাদের অভিযোজন করে থাকে। জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। এই জীববৈচিত্র্যের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে তিনটি শিরোনামে এই জীববৈচিত্র্যের গুরুত্ব বলতে চাই। যে প্রথম যেই পয়েন্টটি আমি রেখেছি সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। আমরা যে আমাদের যে মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই প্রতিটি পূরণের জন্য, প্রতিটি মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। যেমন যদি প্রথমে খাদ্যের কথা বলি, খাদ্যের জন্য আমরা জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল।
আমরা প্রতিদিনই আমাদের ডাইনিং টেবিলে খাদ্যের বৈচিত্র্য চাই, এবং এই জীববৈচিত্র্য না থাকলে এই খাদ্য বৈচিত্র্য আসতে পারতো না। সুতরাং আমাদের খাদ্যের উৎস হচ্ছে জীববৈচিত্র্য। এরপর যদি আমরা বস্ত্রের কথা বলি, বস্ত্র আমাদের আমরা যে বস্ত্র পরি সেগুলো জীববৈচিত্র্য থেকে আসে। সুতা পাওয়া যায় রেশম থেকে, তুলা থেকে সুতা পাওয়া যায়, এবং সেখান থেকে মূলত আমরা বস্ত্র তৈরি করি। বাসস্থানের কথা যদি বলি, বাসস্থানের জন্য যে ঘর বাড়ি তৈরি হয় সেখানেও কাঠ লাগে, তা জীববৈচিত্র্য থেকে পাওয়া যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা উপকরণগুলো আমরা জীববৈচিত্র্য থেকে পাই। চিকিৎসার জন্য যে বিভিন্ন ঔষধ, সেটাও আমরা কি করি, প্রাণীদের বিভিন্ন অঙ্গ থেকে ওষুধ তৈরি হয়, উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায়। এই ওষুধও আমরা চিকিৎসার জন্য জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। এই যে সমস্ত খাদ্য, বস্ত্র বা ওই যে শিক্ষা উপকরণের কথা বললাম, ওষুধের কথা বললাম, এগুলোর আর্থিক মূল্য রয়েছে। সুতরাং এই জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক গুরুত্ব কথা বলে শেষ করা যাবে না। এই বাস্তুতন্ত্রে বিভিন্ন জীববৈচিত্র্য থাকার কারণেই কিন্তু বাস্তুতন্ত্র সুস্থিত রয়েছে। একটি বাস্তুতন্ত্রে কিন্তু সজীব উপাদান হচ্ছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে থেকে আমরা দেখেছি, যখন বাস্তুতন্ত্র পড়েছি, যে এরা উৎপাদক, খাদক, বিয়োজক, এই যে একটি চক্রের মাধ্যমে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হয়। এই শক্তি প্রবাহে জীববৈচিত্র্য না থাকলে দেখা যায় যে এই শক্তি প্রবাহের স্তরে যদি কোনো একটি জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যায়, কোনো জীব বিলুপ্ত হয়ে যায়, তাহলে এখানে অন্য জীব এসে জায়গা দখল করে। জীববৈচিত্র্য না থাকলে কিন্তু এটি সম্ভব হতো না। তখন যদি জীববৈচিত্র্য না থাকতো, তখন এই শক্তি প্রবাহের স্তরে যদি একটি জীব বিলুপ্ত হয়ে যেত, তাহলে কিন্তু বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যেত। আর বাস্তুতন্ত্র ধ্বংস হলে পরিবেশ তার ভারসাম্য রক্ষা হতো না, এবং মানব জাতি ধ্বংস হয়ে যেত। জীববৈচিত্র্যের নান্দনিক গুরুত্ব রয়েছে। এই নান্দনিক আমরা আমাদের চারিপাশে যে এত জীববৈচিত্র্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হই, এর নান্দনিক গুরুত্ব রয়েছে। এই জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে চিড়িয়াখানা, সাফারি পার্ক ইত্যাদি বিভিন্ন চিত্ত বিনোদনের জায়গা তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে অর্থ উপার্জন করা যায়। জীববৈচিত্র্য হ্রাসের অনেক কারণ রয়েছে, যেমন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে, বন্যা, খরা, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ইত্যাদি কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। মানুষ তার বাসস্থান বানানোর জন্য, শিল্প কারখানা তৈরির জন্য জীববৈচিত্র্যের বাসস্থান ধ্বংস করছে, ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। মানুষ বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে, এবং এই দূষণের ফলে জীব কমে যাচ্ছে। জৈবিক সম্পদের অতিমাত্রায় ব্যবহার, দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জৈবিক সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদগুলো মানুষ অতিমাত্রায় ব্যবহার করছে, ফলে কি হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে। হাইব্রিড ও মনোকালচার, অধিক উৎপাদনের আশায় আমরা হাইব্রিড করছি, মনোকালচার করছি, এতে কিন্তু আমাদের নিজস্ব যে প্রজাতি, সেই প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক্সোটিক প্রজাতির অনুপ্রবেশ, এক্সোটিক অর্থ বিদেশি প্রজাতির মাছ বা বিদেশি প্রজাতির উদ্ভিদ ইত্যাদি আমরা কি করছি, আমাদের দেশে এনে তাদেরকে চাষ করছি, ফলে কি হচ্ছে, এই এক্সোটিক প্রজাতির কারণে আমাদের দেশীয় যে জাত সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্য হ্রাসের আসলে মূল কারণ হচ্ছে আমাদের সচেতনতা এবং শিক্ষার অভাব। আমরা অনেক প্রাণীকে অপ্রয়োজনীয় মনে করি এবং তাদেরকে মেরে ফেলি, কিন্তু প্রত্যেকটি প্রাণীরই একটি প্রয়োজনীয়তা এই পরিবেশে রয়েছে। প্রত্যেকেরই এই পরিবেশে থাকার অধিকার রয়েছে এবং গুরুত্ব রয়েছে। তা আমাদের সঠিক জ্ঞানের অভাবে আমরা কিন্তু এই প্রাণীগুলোকে মেরে ফেলছি। তাহলে সচেতনতা এবং আমার মনে হয় যে এই যতগুলি কারণ, মানুষ সৃষ্ট কারণই বেশি। প্রাকৃতিকভাবে যত না জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার চেয়ে বেশি কিন্তু মানুষ সৃষ্ট কারণেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হলে মানুষ ধ্বংস হয়ে যাবে। মানুষের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আমাদের
আসলে জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন।